এদিকে 13 তারিখে সারা দেশে কিয়ামত ঘটাবে আওয়ামী লীগ, আর শেষ রক্ষা দিবে না ডক্টর ইউনূসকে। সরকারের ডেডলাইন ঘোষণা করলো আওয়ামী লীগ ছাত্রলীগের 15 লক্ষ নেতাকর্মীরা। প্রথমবারের মতো ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ডক্টর ইউনূসের উদ্দেশ্যে বলেছেন, বক্তব্য রাখার ক্ষেত্রে মোহাম্মদ ইউনূসের খেয়াল রাখা উচিত। এখন ভারতবর্ষ হামলা করবে কিনা আমি নিশ্চিত হয়ে বলতে পারি, বাংলাদেশকে একটা শিক্ষা দেওয়ার জন্য এবং প্রতিবেশী সবগুলো রাষ্ট্রকে একটা বার্তা দেওয়ার জন্য ভারতবর্ষ বাংলাদেশকে একটা সহায়তা করবে। বাংলাদেশ সত্যিই মনে করছে কিনা যে ভারতের সঙ্গে তার যে কোনো সময় একটা যুদ্ধ লেগে যাবার সম্ভাবনা আছে, কিংবা বাংলাদেশের ভূমি ব্যবহার করে অন্য কোনো তৃতীয় দেশ, ভারত যেগুলো শঙ্কা করে, পাকিস্তান বা চীন ভারতে হামলা চালাতে পারে কিনা। ইউনূসকে এক হাত নিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বাংলাদেশের মোহাম্মদ ইউনূসকে মুখ সামলে কথা বলার পরামর্শ দিলেন মন্ত্রী রাজনাথ সিং। 5 জন উপদেষ্টা তাদের রেজিগনেশন লেটার দিয়ে রেখেছেন। ইজ্জত বাঁচানোর জন্য এগুলো এখনো গ্রহণ করছেন না ডক্টর ইউনূস, তবে ঠেকানো যাবে না। এবং আলটিমেটলি যত কথাই বলুক, এই অল ইনক্লুসিভ নির্বাচনের পরিবেশ পরিস্থিতি তৈরি করার জন্যই এই সেনাবাহিনী প্রত্যাহার হচ্ছে, এবং সেনাবাহিনী প্রত্যাহারের পরে আওয়ামী লীগের আন্দোলন জোরদার হবে, নির্বাচনে যেতে চাই দাবি বেড়ে যাবে, এবং সেই ক্ষেত্রে আমরা আওয়ামী লীগকে নির্বাচনে দেখব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকি। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা দেশের রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ক্লিপস পাই, যেগুলো আপনাদের মাঝে ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, যেগুলোর মাধ্যমে যে ভিডিওগুলোর মাধ্যমে আপনারা বেশ কিছু তথ্য জানতে পারবেন দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিও শুরুতে বেশ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত না বলে সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছে। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আর বেশি কথা না, আমরা এখানে একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখি। মতো ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ডক্টর ইউনূসের উদ্দেশ্যে বলেছেন, বক্তব্য রাখার ক্ষেত্রে মোহাম্মদ ইউনূসের খেয়াল রাখা উচিত। কি খেয়াল রাখা উচিত, কি বিষয়ে খেয়াল রাখা উচিত, এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এই দুইটা নিউজ, 3টা সেনা ক্যাম্প স্থাপন করা হয়েছে, আর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই প্রথমবার তিনি বাংলাদেশের সরকার যে বর্তমান প্রধান, অবৈধ প্রধান, তার সম্পর্কে একটা মন্তব্য করেছেন। এখন ভারতবর্ষ হামলা করবে কিনা আমি নিশ্চিত হয়ে বলতে পারি, বাংলাদেশকে একটা শিক্ষা দেওয়ার জন্য এবং প্রতিবেশী সবগুলো রাষ্ট্রকে একটা বার্তা দেওয়ার জন্য ভারতবর্ষ বাংলাদেশকে একটা সহায়তা করবে। কারণ আপনারা ধৈর্যের বাঁধ একদম অতিক্রম করে ফেলেছেন। আপনারা ভারতের অখণ্ডতা নিয়ে হুমকি দিচ্ছেন, আপনারা ভারতকে খণ্ড খণ্ড করতে চাচ্ছেন, 7 সিস্টার্সকে আলাদা করতে চাচ্ছেন, শিলিগুড়ি করিডোর, চিকেন নেক, এটার গলা কেটে দিয়ে ভারত তো চেয়ে বসে দেখবে না। আমার কেন জানি মনে হচ্ছে বাংলাদেশে ইউক্রেন মডেল অ্যাপ্লাই করা হবে। ইউক্রেন রাশিয়ার প্রতিবেশী রাষ্ট্র, রাশিয়ার সাথে দীর্ঘদিন থেকে তাদের যুদ্ধ চলমান আছে। ইউক্রেনের সাথে কিন্তু ইউরোপের অনেকগুলা রাষ্ট্রের কানেকশন আছে, মানে বর্ডার আছে। তারা কিন্তু সেই বর্ডারের মাধ্যমে ইউক্রেনে রসদ সহযোগিতা দেয়। রসদ সহযোগিতা বলতে যুদ্ধের বিভিন্ন সরঞ্জাম, অর্থাৎ ইউক্রেনের সাপ্লাই লাইন আছে। মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় সহায়তা করেছে, অন্যান্য দেশে সহায়তা করেছে ইউরোপের। তারপরেও কিন্তু রাশিয়া ইউক্রেনকে বিধ্বস্ত করে ফেলেছে, একদম ধ্বংসস্তূপ বানিয়ে ফেলেছে। তাদের কিন্তু সাপ্লাই লাইন আছে, মাথায় রাখবেন। তাদের সাপ্লাই লাইন থাকার পরেও রাশিয়ার সাথে টিকতে পারে নাই, কারণ রাশিয়া পৃথিবীর বৃহত্তর শক্তিধর দেশগুলোর মধ্যে অন্যতম। পৃথিবীর সব থেকে বেশি পারমাণবিক অস্ত্র রাশিয়ার নিয়ন্ত্রণে আছে। ভারতও কিন্তু পারমাণবিক শক্তিধর দেশ, ভারতও কিন্তু পৃথিবীর 5টা শক্তিধর দেশের মধ্যে একটা। সেই ক্ষেত্রে বাংলাদেশে যদি ইউক্রেন মডেলের যুদ্ধ হয়, বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র কারা কারা? বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র 3 দিকে ভারত, একদিকে মিয়ানমার, বঙ্গোপসাগর। বাংলাদেশে যদি ভারত হামলা করে, বাংলাদেশের সাপ্লাই লাইনটা কোথা থেকে দেবে? কে সাপ্লাই দেবে? কে রসদ সহযোগিতা দেবে? একমাত্র ওয়ে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর দিয়ে যে একটা জাহাজ পাকিস্তান থেকে, তুর্কি থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসবে, সেই জাহাজ আসার জন্য তো ভারত মহাসাগর কিংবা আরব সাগর এগুলো তো ব্যবহার করতে হবে। বঙ্গোপসাগরের প্রবেশ পথে যে ভারতের ভূখণ্ড আছে, সেইখানে যদি ভারত যুদ্ধ জাহাজ রেখে দেয়, কিংবা ভারতের ঐতিহাসিক বন্ধু রাশিয়া যদি সেইখানে যুদ্ধ জাহাজ রেখে দেয়, চীন থেকে আপনারা সহায়তা পাবেন, কিংবা মিয়ানমার আপনাদেরকে সহায়তা করবে? কখনোই না। আপনারা করিডোর দিচ্ছেন আরাকান আর্মিদেরকে, আপনারা রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছেন, আর মিয়ানমার আপনাদেরকে সহায়তা করবে, কিংবা মিয়ানমারের ভূখণ্ড ব্যবহার করে আপনাদেরকে রসদ সহায়তা করা হবে? এই ধরনের অলিক স্বপ্ন দেখা বন্ধ করেন। ভারত বাংলাদেশকে শুধুমাত্র নয়, প্রত্যেকটা প্রতিবেশী রাষ্ট্রকে সতর্কীকরণ বার্তা দেওয়ার জন্য হলো বাংলাদেশে একটা, বাংলা ভাষায় বলি, ডলা দেবে। ডলা বুঝেন? ডলা দেবে। এবং এই ডলা থেকে বাঁচার একটা মাত্র ওয়ে আছে। এই ওয়েটা কি জানেন? এই ওয়েটা হচ্ছে গণঅভ্যুত্থান। আর একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে এই অবৈধ ইউনূস গংকে এবং মৌলবাদী জিহাদি সাম্প্রদায়িক শক্তিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। এদেরকে বঙ্গোপসাগরে চুবাইতে হবে, বাংলাদেশ থেকে চিরতরে একদম নির্মূল করতে হবে। অন্যথায় ভারত তাদের আঞ্চলিক স্থিতিশীলতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য যে থ্রেট মনে করতেছে, এই থ্রেট থেকে তারা সেফ থাকার জন্য, বাঁচার জন্য
একটা ডলা বাংলাদেশকে দেবে। ভারতের অখণ্ডতা নিয়ে আপনারা প্রশ্ন তুলবেন, অখণ্ডতা নষ্ট করে আপনারা ভারতকে খণ্ড খণ্ড করবেন, 7 সিস্টার্স নিয়ে নতুন মানচিত্র প্রকাশ করবেন, সেই মানচিত্র আবার পাকিস্তানি জেনারেলকে আপনি দেবেন, আর ভারত যে আঙুল চুষবে। এটা তো হতে পারে না ভাই। আমার কেন জানি মনে হচ্ছে ইউক্রেন মডেল বাংলাদেশে অ্যাপ্লাই করা হবে, এবং সেটা খুব দ্রুততার সাথে করা হবে। হয়তোবা 3টা সেনা ক্যাম্প যে হয়েছে শিলিগুড়ি করিডোরের আশেপাশে, সেগুলার কোনো কাজ বাকি আছে, সেগুলা ঠিকঠাক মতো সম্পন্ন হোক, এবং 10 তারিখ থেকে যে 20 তারিখ পর্যন্ত বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে নটাম জারি করা হয়েছে, আকাশপথ বন্ধ থাকবে। এটা হয়তো একটা পদক্ষেপের অংশ হতে পারে। বাংলাদেশকে একটা ডলা দেবে। 1971-এ ভারতের 18,000 সৈন্যের আত্মাহুতির মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, যেটা বাংলাদেশের বর্তমান প্রজন্মের একটা বিরাট অংশ জানেই না। এই ক্ষেত্রে আওয়ামী লীগের একটা বিশাল ব্যর্থতা ছিল। তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জাতির কাছে, প্রজন্মের কাছে তুলে ধরতে পারেনি। ভারতের অবদানটাও তারা যদি ঠিকঠাক মতো তুলে ধরতে পারতো, সেই ক্ষেত্রে আমার মনে হয় না বাংলাদেশে এত ভারত বিরোধী পেতাত্তার জন্ম হতো। এই জেনজিরা অন্তত পক্ষে ভারত বিরোধী হতো না, কারণ তারা তো একটু হলো বুঝে। এই সমস্যা দূর করতে হলে অবশ্যই ভারতের অবদান বাংলাদেশে তুলে ধরতে হবে, এবং ভারত যে বাংলাদেশকে দখল করতে চায় না, ভারত এবং বাংলাদেশের মধ্যকার কোনো চুক্তি যে ভারতের স্বার্থের পক্ষে কিংবা বাংলাদেশের স্বার্থ বিরোধী, এটা যে তারা বারবার বলার চেষ্টা করে এই জেনজিরা, এই মৌলবাদী জিহাদিরা, এটা প্রমাণ করতে হবে যে ভারত এবং বাংলাদেশের কোনো চুক্তি উভয় দেশের স্বার্থ বিরোধী না, বরং বাংলাদেশের স্বার্থের পক্ষে অনেকগুলো চুক্তি ছিল। ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেওয়াতে বাংলাদেশের 2000 কোটি টাকা ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই বিষয়গুলো আমাদের তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। আমাদের নতুন প্রজন্মকে জানাইতে হবে যে ভারত আমাদের শত্রু রাষ্ট্র না, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। ভারত যদি বাংলাদেশকে প্রদেশ বানাইতে চাইতো, সেই ক্ষেত্রে 1971-এ সেটা পসিবল ছিল। তারা যদি সৈন্য উইথড্র না করতো, পৃথিবীর কোনো শক্তি ছিল না ভারতের সৈন্য বাংলাদেশ থেকে উইথড্র করে। বঙ্গবন্ধু শেখ মুজিব সেটা করেছিলেন। আমি মনে করি ডক্টর ইউনূসের যে গভর্নমেন্ট এবং বর্তমান যে অবস্থা, যেখানে অলরেডি আপনাদের আগে বলেছি 5 জন উপদেষ্টা তাদের রেজিগনেশন লেটার দিয়ে রেখেছেন, ইজ্জত বাঁচানোর জন্য এগুলো এখনো গ্রহণ করছেন না ডক্টর ইউনূস। তবে ঠেকানো যাবে না, প্রত্যাহার হয়ে যাবে, কয়েকজন প্রত্যাহার করবেন। তবে এই যে সেনাবাহিনী, এই সেনাবাহিনী ডক্টর ইউনূসের যে রেজিম, এর থেকে নিজেদেরকে দূরে নিয়ে যাবেন। দূরে নেবেন কিভাবে? আপনারা জানেন 32 নম্বর ভাঙার সময়ও সেনাবাহিনীকে আমরা পুতুলের মতো দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, এবং সেটা যথেষ্ট সমালোচনা আমি করছিলাম তখন, আপনারা দেখেছেন। সুতরাং নানানভাবে সেনাবাহিনী অনেক ক্ষেত্রে অকার্যকর বা অনেক ক্ষেত্রে অতি কার্যকর হয়েছে, এবং অতি কার্যকর হতে গিয়ে অনেক সময় ডক্টর ইউনূস, জামাত, বিএনপি এদের পক্ষ নিয়ে কাজ করেছেন বলে মনে হয়েছে। সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী এখন 1-11 ভূমিকায় যাচ্ছে কিনা সেটা অনেকেই আলাপ করছেন বিভিন্ন মহলে। তবে আমি এখনো আমি কোনোভাবেই সেনাবাহিনীর কন্ট্রোল ছাড়া নির্বাচন হবে বলে আমি বিশ্বাস করি না। সেনাবাহিনী এখনো যদিও পরোক্ষভাবে এই কন্ট্রোলে আছে সেনাবাহিনী, কারণ হচ্ছে আপনাদের সময় আছে শেখ হাসিনা পতনের পরপর ওয়াকার বলেছিলেন ওনার উপর আস্থা রাখতে। তো ওনার উপর আস্থা রাখা, এবং প্লাস উনি যখন বলেছিলেন যে উনি সেনাবাহিনী 1.5 বছর কিছু বলবে না, 1.5 বছর কিছু না বলা মানে হচ্ছে নির্বাচন হতে দেওয়া, নির্বাচন হয় কিনা দেখা। বর্তমান সেনাবাহিনীর প্রধান ওয়াকারের শ্বশুরও কিন্তু সেনাবাহিনীর প্রধান ছিলেন। তার পেছনে বিরাট অভিজ্ঞতার ঝুলি আছে, এবং যে সকল সেনাবাহিনীর কর্মকর্তারা শেষ পর্যন্ত ওই 1-11 ভূমিকা অবতীর্ণ হয়েছেন, বা এর সাথে ভূমিকা অবতীর্ণ হয়েছেন, বা জিয়াউর রহমান হয়েছেন, তাদের শেষ পরিণতি, তারা যতটুকু কম আর বেশি জনপ্রিয় হয়েছেন, তাদের শেষ পরিণতি ভালো হয়নি। এটা ওয়াকার খুব ভালো করে জানেন। তাহলে একটি নির্বাচন হতে হলে কিভাবে সুষ্ঠু হয় এবং সুষ্ঠু নির্বাচন দিয়ে সরে যাওয়া যায়, সেটা ওয়াকারের প্রধান বিবেচ্য বিষয় হওয়া প্রয়োজন, এবং সেটা পথে বর্তমান সরকার এগুচ্ছে না বললেই চলে। এখনো বিভিন্ন ইস্যু নিয়ে, নির্বাচনকে ঘিরে বিভিন্ন ইস্যু নিয়ে যে সকল মৌলিক বিষয়, সেই সকল সমস্যা কিন্তু সমাধান হয়নি। যদিও তারা বিভিন্ন মনোনয়নের ঘোষণা দিচ্ছেন, কিন্তু সেগুলো কিন্তু সমাধান হয়নি। আওয়ামী লীগকে নির্বাচনে না আসতে দিয়ে নির্বাচন করা, একটা হচ্ছে যে নির্বাচনে আসবে না, যেমন বিএনপি নির্বাচনে আসেনি, কিন্তু আসতে না দেওয়া আর না আসার ভিতরে ব্যাপক পার্থক্য আছে। এই সবকিছু মিলিয়ে এই সমস্যা কিন্তু সমাধান হয়নি। এই সনদ নিয়ে ঝামেলা সৃষ্টি হচ্ছে। আবার আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিবে না কোন আইনে, এবং যেহেতু নির্বাচনে আসার ক্ষেত্রে আইনত কোনো বাধা দেওয়ার কোনো আসলে যুক্তি নেই বর্তমান সরকারের নির্বাচন কমিশনে। এসব কিছু নিয়ে ঝামেলা শুধু সামনে বাড়বে, এবং বিএনপির ভিতরে প্রচন্ড অন্তর্কলহ আছে। বিএনপির বিভিন্ন জায়গায় আপনারা যে মারামারি হতে দেখছেন, এটা আরো তীব্রতর হবে যদি তারেক রহমান বাংলাদেশে আসে। তারেক যদি বাংলাদেশে আসে, বিএনপির ভেতরে যে আভ্যন্তরীণ কোন্দল, দূরে থাকলে এতটা কোন্দল আসলে প্রকাশ পায় না। তারেক যত কাজ আসবে বা আসার সম্ভাবনা বেড়ে যাবে, এই কোন্দলে বেড়ে যাবে। এটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তারেকের নাই। তাই খালেদা জিয়াকে সামনে রাখতে হবে। খালেদা জিয়া মৃতপ্রায়। অনেকে বলেছেন যে খালেদা জিয়া নির্বাচনে যাবেন কেন, উনি কেন 3 জায়গা থেকে নির্বাচন করছেন, উনি কেন এই বয়সে, উনি কি মানে সুস্থ, ইজ ফিট এনাফ যে উনি পার্লামেন্টে যাবেন, উনি প্রধানমন্ত্রী হবেন? দেখেন, খালেদা জিয়ার একটি ফেস ভ্যালু আছে। বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, এগুলো ফেস ভ্যালুতে চলে সকল দল। সব ফেস ভ্যালু ছাড়া হয় না। যেমন অতিরিক্ত ফেস ভ্যালুর কারণে বঙ্গবন্ধু এখন শেখ হাসিনার বাবা, আমাদের পিতা নান। এটা শেখ হাসিনার একটা বড় ভুল ছিল যে উনি বঙ্গবন্ধুকে জাতির পিতা থেকে ওনার পিতা বানিয়ে ফেলেছিলেন। সবসময় উনি ওই 75-এর 15 আগস্ট নিয়ে কথা বলতে বলতে বঙ্গবন্ধুকে আমাদের পিতার চাইতে, সবার পিতার চাইতে ওনার পিতা মনে করা শুরু করার কারণে শেষ পর্যন্ত বঙ্গবন্ধুর ইমেজ আঘাতপ্রাপ্ত হয়েছে। তো যাই হোক, দলগুলো আলটিমেটলি ইমেজেই চলে। খালেদা জিয়ার নির্ভর বিএনপি,
বিএনপির ভিতরে একটি আপাত ঐক্য এখনো বজায় আছে, যেহেতু তারেক এখনো দলের মূল ব্যক্তি, অন্তত কাগজে কলমে না, মূল ব্যক্তি খালেদা জিয়া। এবং এখন খালেদা জিয়া যদি নির্বাচন না করেন, বিএনপির অবিশ্বাস্যভাবে ভরাডুবি হবে, অবিশ্বাস্যভাবে ভরাডুবি হবে। সেনাবাহিনী যদি নিরাপত্তা না থাকে তাহলে কি হবে? বর্তমানে এই এনসিপি জামাতিদের পক্ষে মানুষ ঢল নামবে না। বিএনপি সরাসরি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন, এটা বলবে না। এবং বিএনপি বলেছে যে তারা আওয়ামী লীগের বিভিন্ন মিছিল মিটিং এগুলো তারা বাধা দেবে না। এটা যতই তারা আস্ফালন ঘটাক এই জামাতিরা, এনসিপিরা, এখন ওদের পক্ষে জনগণ আর নামবে না। কারণ এখন আর ওই যে শেখ হাসিনার অ্যাডমিনিস্ট্রেশনের শেষের দিকে যে বিফলতা, এটা এখন আর অজুহাত খাটবে না। কারণ গত 1-1.5 বছরে প্রায় এই ইউনূস সরকার যা করেছে, শেখ হাসিনার শাসনামলে অনেক বিফলতা ছিল, অনেক সমস্যা ছিল, তার চাইতে 1000 গুণ বেশি সমস্যা এই ইউনূস সরকার সৃষ্টি করেছে। তো ইউনূস সরকারের কোনো আবেদন এখন আর নাই। সুতরাং যখন সেনাবাহিনী সরিয়ে নিবে, আপনার অলরেডি প্রত্যাহার হয়ে যাচ্ছে, দেখবেন যে যখন আওয়ামী লীগ শোডাউন করবে, সেই শোডাউনকে ঠেকানোর ক্ষমতা বর্তমানে এই সরকারের থাকবে না। এবং যত এই শোডাউন বাড়বে, আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হবে না এটা, এবং হলেও সেই সরকার টিকে থাকতে পারবে না। এবং বিএনপির ভিতরে কোন্দল, শেখ খালেদা জিয়া মরে গেলে বা সরে গেলে কি পরিমাণ যাবে সেটাও অনুমান করতে পারেন। এবং জামাত যেহেতু একটা সন্ত্রাসী দল বলে আমি নিজে মনে করি, স্বাধীনতা বিরোধী, তারা যত কথাই বলো স্বাধীনতা বিরোধী, বাংলাদেশ বা স্বাধীনতা বিরোধী আর খাবে না। সবকিছু মিলে আওয়ামী লীগের সামনে নির্বাচনে আসাটাকে আন্তর্জাতিক মহল আরো বেশি যৌক্তিক মনে করবে। এই নির্বাচন সামনে যদি, যাই বললাম আপনাকে, আওয়ামী লীগ যদি গুছিয়ে একটি নির্বাচন প্যানেল দেয় এবং সেখানে যদি তারা নির্বাচনে যেতে পারে তো ভালো, যদি নিতে না পারে তাহলে যেটা হবে, যেই সরকারই গঠিত হবে, খালেদা জিয়া যদি শেষ পর্যন্ত পুরো টার্ম না থাকতে পারেন, এবং থাকার সম্ভাবনা ওনার আল্লাহ জানেন, আল্লাহ কাউকে 100 বছর বাঁচাতে পারেন, কিন্তু ওনার যে 7 বছর উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন বলে আমি মনে করি না। এবং সেই ক্ষেত্রে তারেক নির্ভর সরকার যদি আবার খুনাখুনি সরকারে পরিণত হয়ে যায় তাহলে তো বিপদ। কিন্তু বর্তমানে এত বছর পরে এসে তারা যদি খুনাখুনি সরকারে পরিণত হয় এবং জামাত যদি জঙ্গিগিরি করা শুরু করে, তাহলে আওয়ামী লীগ কিন্তু বিরোধী শক্তি হিসাবে যথেষ্ট শক্তিশালী দল, সারা জীবন তারা প্রমাণ করেছে, এবং তখন ওই সরকার পুরো টার্ম থাকতে পারবে বলে মনে করি না। তাই বর্তমানে যে আপনার আর্মি, তারা চাচ্ছে, বিশেষ করে ওয়াকার তো চাচ্ছেন, যেটা অল ইনক্লুসিভ নির্বাচন হোক। অল ইনক্লুসিভ নির্বাচন, ফেস সেভিং অল ইনক্লুসিভ নির্বাচন যদি না হয়, তাহলে যদি নির্বাচন হয়েও যায় এবং যদি সরকার গঠিত হয়, বর্তমান সরকার ওয়াকার যে 1-11 এটা ওয়াকার আর বলতে পারবে না। ওয়াকার বাংলাদেশে থাকবেন না, উনি মইনুর মতো দেশ ছেড়ে চলে যাবেন। অর্থাৎ সেটা উনি চান না। উনি চান অল ইনক্লুসিভ নির্বাচন হোক, এবং আলটিমেটলি যত কথাই বলুক, এই অল ইনক্লুসিভ নির্বাচনের পরিস্থিতি তৈরি করার জন্যই এই সেনাবাহিনী প্রত্যাহার হচ্ছে। এবং সেনাবাহিনী প্রত্যাহারের পরে আওয়ামী লীগের আন্দোলন জোরদার হবে, নির্বাচনে যেতে চাই দাবি বেড়ে যাবে, এবং সেই ক্ষেত্রে আমরা আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে পাবো বলে আমি মনে করি। আপনারা অনেকেই আমাকে মেসেজ করে, ফোন করে, গত 2 দিনে কম করে আমি 1000 ফোন কল এবং মেসেজ রিসিভ করেছি, যারা জিজ্ঞেস করছেন যে ভাই 13 তারিখের এটা কি সফল হবে কিনা, বা ভাই এটা কি আসলে ঘটবে কিনা, বা এটা কেউ আমাদের সাথে যোগাযোগ করে নাই, কোনো দিক নির্দেশনা নাই, কিভাবে কি করবো। আমি আপনাদের সকলকে বলবো যে আপনাদের মতো আমরাও দেখেছি, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের পেজ এবং বাংলাদেশ আওয়ামী লীগের পোস্টার এসেছে 13 তারিখে লকডাউনের যে ঘোষণা আছে সেটার ব্যাপারে, সেটা সফল করার জন্য বলা হচ্ছে। ইউটিউব টক শোতে আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ এসে বলে যাচ্ছেন যে কিভাবে কি করতে হবে বা লকডাউন কিভাবে হবে, এবং 13 তারিখ লকডাউন হবে সে বিষয়ে বলছেন ওনারা। দেখেন, আমার আপনাদের এই কথা শোনার পরে, মেসেজগুলো পাওয়ার পরে, গত 2 দিনে আমি বিভিন্ন জায়গায় অনেকগুলো, ঢাকা শহর অনেকগুলো ওয়ার্ড কমিশনার, তারপর নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, তারপর আপনার এদিকে চট্টগ্রামের দিকে অনেকের সাথে কথা বলেছি, অনেক জেলা পর্যায়ের নেতা, তারপর ওয়ার্ডের নেতা, এদের সাথে কথা বলেছি, সভাপতি, সেক্রেটারি, যারা যেখানে পেয়েছি সবাই বলতেছে তারা কিছুই পায়নি। তাহলে এখন আমি এই জন্য আমি চিন্তা করছি যে আসলে আপনাদের কি বলবো, যে ওনারাও এখন বুঝতে পারতেছেন না। এখন ঘটনা হচ্ছে যে আপনার যদি সারা বাংলাদেশের শুধু আওয়ামী লীগের যে কমিটিগুলো আছে, এই কমিটিগুলো থেকে, প্রতিটা কমিটি থেকে যদি 5 জনও যায়, তাতেও মনে হয় 2 থেকে 5 লাখ লোক হয়ে যায় ঢাকায়, এটা বিধ্বংসী অবস্থা হতে পারে। কিন্তু লকডাউনটাতে আমার মনে হয় এখন পর্যন্ত বলেছে যে আপনারা সবাই ঢাকায় আসেন, ঢাকাতে করতে হবে না, এটা ঢাকা লকডাউন দিয়েছে সম্ভবত, লকডাউন টু ঢাকা। তাহলে ঢাকা লকডাউন হইতে হলে কথা হচ্ছে যে লকডাউন, বা এটার আরেকটা শব্দ হয়তো হইতে পারে অবরোধ, সেটা হচ্ছে যে আপনার রাজপথ, রেলপথ, নৌপথ, 3টার অবরোধ হলে ঢাকা শহর কলাপসড হয়ে যায়। আর হচ্ছে যে এরপরে ঢাকার ভেতরে স্কুল, কলেজ, মাদ্রাসা, ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স কোম্পানি, এগুলো সব বন্ধ করতে হবে বা কাম করতে পারবে না, এই পরিস্থিতি সৃষ্টি করতে হবে। তাহলে এই পরিস্থিতি যদি আমরা সৃষ্টি করতে যাই তাহলে কি করা যেতে পারে? এইদিকে দেখেন, আজকে 3 দিন ধরে বলছে যে মানে সেনাবাহিনী 50% উঠে যাবে, তার মানে আজকে সকাল থেকে উঠে যাওয়ার কথা। এইটার কোনো 100% গ্যারান্টি বলতে পারছে না, কারণ যেহেতু আইএসপিআর এখনো কোনো বিজ্ঞপ্তি দেয়নি। গতকাল না জানি গত পরশু যে সেনাবাহিনী যে প্রেস ব্রিফিং দিয়েছে সেখানে এই বিষয়ে কোনো কথাই উচ্চারণ করে, কিন্তু প্রতিটা পত্রিকাতে আছে। সে আপনাদেরকে বাইরে থেকে হয়তো এইসব ইনফরমেশন বা কিভাবে কি হয় এগুলো বলতেছি, আমরা আপনাদের সহযোগী শক্তি। আপনার গত জুলাই আগস্টে এই ইউটিউব ইনফ্লুয়েন্সাররা কি করেছিল সেটা যদি একটু চিন্তা করেন তাহলে বুঝে যাবেন যে আমরা যারা শেয়ার করে দেবেন, চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো। দেখাবো না কোনো ভিডিওতে, ততক্ষণ আমাদের